আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। সরোবরদী উদ্যানে শনিবার আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ। দুর্নীতি সন্ত্রাস নির্মূলের নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ ও জমা শেষ আজ। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস। তৃণমূল থেকে সুপারিশ মিললেই উপজেলা নির্বাচনে মনোনয়ন। জোটগত নয়, দলীয়ভাবে অংশ নেবে আওয়ামী লীগ। এবং একদিন বিরতি শেষে সিলেটে আবারও শুরু ইউসিবি বিপিএল 6। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট। আনোয়ার সিমেন্ট শীট বসত বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে। সমাবেশ স্থল পরিদর্শন করে দলের সাধারণ সম্পাদক বলেছেন, সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, মাদক নির্মূলের জন্য দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে অংশ নিতে কাউকে দাওয়াত দেওয়া হবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরপরই কোনো বিজয় উৎসব করেনি আওয়ামী লীগ। বিজয় উদযাপনে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাস্থল তৈরি করতে কাজ চলছে অবিরাম। আর তা যেন সঠিকভাবে হয় তার তদারকি করছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর কোনো দলের নয়, তিনি সার্বজনীন। আমাদের নেতা কর্মীদেরকেও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এই তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সময়ের আগে হবে না, আর বিএনপির ঐক্যে যে ভাঙন হবে তা তারা আগে থেকে জানেন। চিঠি দিয়ে জানানো হবে, এটা কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময়। এখন নেত্রী কাউকে দাওয়াত দিবেন, ওখানে তো কথাবার্তা হবে। এটাকে আনুষ্ঠানিক সংলাপ মনে করা ঠিক হবে না। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না, জোর করে টেনেও আনবো না এবং তাদেরকে দাওয়াতও করব না। এটা বিএনপির অধিকার। এই অধিকার তারা প্রয়োগ করবে কিনা এটা তাদের ব্যাপার। বিজয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখবে ডিএমপি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়া এবং জমা দেওয়ার শেষ দিন আজ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন পান্থ রহমান। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। হ্যাঁ পান্থ, মনোনয়নপত্র সংগ্রহ এবং জমার এখনকার অবস্থা আমাদের জানান। তিনের এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেমন শুনছিলেন যে সকাল থেকে আমরা আজ এই ধানমন্ডির তিনের এতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে, যেখানে মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে 43টি আসনের জন্য নারী নেত্রীদের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের এই নারী নেত্রীদের সঙ্গে আমরা সকাল থেকে কথা বলছিলাম। আমরা বিভিন্ন শ্রেণী পেশার থেকে আসা নারী নেত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জানার চেষ্টা করেছি কেন তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চান আওয়ামী লীগের হয়ে। আবারও আমরা আমাদের সঙ্গে পেয়েছি আরেকজনকে। আমরা জানতে চাই, আপনি একটু জানাবেন যে আপনি কেন এই জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চান? রাজপথে থেকে আমি কাজ করে আসছি সেই ছোটবেলা থেকে, কারণ জন্মসূত্রে আমি আওয়ামী লীগের সাথে জড়িত। আমার বাবা যেহেতু নেত্রকোনা আওয়ামী লীগের সভাপতি, আমি 2091 যেটা আমি প্রচণ্ড আঘাত পাই। আর 1991 সালে আমি কলেজ সংসদে নির্বাচন করি, যেটা আমাদের সংসদের প্যানেল ছিল। মহিলা সম্পাদিকা হিসাবে আমি নির্বাচিত হই। আর রাজপথে কাজ করতে করতে বুঝলাম যে আসলে মানুষের জন্য সেবা করার জন্য একটা চেয়ার প্রয়োজন।
আর জননেত্রী শেখ হাসিনা যেভাবে নারীদেরকে এগিয়ে দিচ্ছে, আমাদের ওই জায়গাটায় যদি আমরা পৌঁছতে পারি তাহলে জনগণের সাথে থেকে কাজ করতে পারবো। নিশ্চয়ই আপনার নির্দিষ্ট কিছু লক্ষ্য আছে, নইলে তো আপনি নিশ্চয়ই জাতীয় সংসদের মতো জায়গায় আসতে চাইতেন না। সেই লক্ষ্যগুলো কি একটু যদি আমাদের সাথে? অ্যাকচুয়ালি আমাদের নেত্রকোনা থেকে আমি মনোনয়নটা কিনেছি। নেত্রকোনায় অনেকটা অবহেলিত জায়গায়, এখন আমাদের জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমাদের নেত্রকোনায় একটা ইউনিভার্সিটি হয়েছে, একটা মেডিকেল কলেজ হয়েছে, আমরা শিক্ষার দিকেও এগিয়ে যাচ্ছি। তার মাঝে মাঝে যারা অবহেলিত জায়গাগুলোতে কাজ করার জন্য, মানে বিশেষ করে নারীদেরকে নিয়ে কাজ করার জন্যই আমি আসলে চিন্তা ভাবনা করছি যে সোনার বাংলার একটু অংশীদার হিসাবে কাজ করার জন্য। যে কথা শুনছিলেন, আমরা শুরু থেকেই বলছিলাম, সকাল থেকে চেষ্টা করেছি সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলতে, সব পেশার মানুষের সাথে কথা বলতে। আমরা এখন কথা বলবো তৃতীয় লিঙ্গের একজন সদস্যের সঙ্গে। আপনি কি কেন জাতীয় সংসদে আসতে চান একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরিফা ইয়াসমিন ময়ূরী, আমি নমিনেশন কিনেছি 318 নম্বর জামালপুর থেকে। আমি সমাজ উন্নয়নমূলক কাজ করছি আজকে অনেক বছর যাবৎ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জাতীয় জয়িতা পুরস্কার দিয়েছে সমাজ উন্নয়নের উপরে। আমি আমাদের এই কমিউনিটিটা খুবই অবহেলিত, বঞ্চিত, তারা কোনো জায়গায় প্লেস পায় না এবং তাদের পড়াশোনার ওরকম সুযোগ নেই, কাজেরও সুযোগ নেই। এই পিছিয়ে পড়া এই কমিউনিটিটা যেন সামনের দিকে একটু অগ্রসর হতে পারে এবং সোনার বাংলায় তারাও যেন তাদের ভূমিকা রাখতে পারে, এই জন্য আমি এই নমিনেশনটা কিনে জমা দিয়েছি। আমরা দেখছি যে এখন নানা পেশার বিভিন্ন বয়সের প্রবীণ যারা রাজনীতিক আছেন, আবার নবীন রাজনীতিক, তারাও সবাই এমপি হতে চান। এমপি হওয়া ছাড়া কি দেশের মানুষের কল্যাণে কাজ করা যায় না? হ্যাঁ, অবশ্যই। আমি 15 বছর যাবৎ আমি সমাজ উন্নয়নমূলক কাজ করতেছি আমাদের জনাব মির্জা আজম ভাইয়ের সাথে, আমাদের যুব মহিলা লীগ, আমাদের উপকিলদির সাথে কাজ করতেছি এবং তাদের সাথে কাজ করতে করতে একটা পর্যায়ে তারা আমাকে যখন কাজগুলো বুঝাই দেয় এবং কি ভালোভাবে কাজগুলো আমি তাদের সাথে করতে পারি, তো আমি একটা সাপোর্টিং ছিলাম। কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গদের কোনো ওরকম মানে পদ, ওরকম মর্যাদা, ওরকম কোনো কিছু দেওয়া হতো না। আমি তাদের সাথে লিপ্ত হয়ে এসে আমার কাজগুলো করা হতো। আমাদের যদি ওরকম কিছু একটা, যদি আমাদের যেরকম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বীকৃতিটা দিয়েছে, সেই স্বীকৃতির পরেই কিন্তু আমাদের একটা মূল্যায়ন হয়েছে। আমরা এটাই চাই যে আমাদেরকে একটা পদে রেখে আমাদেরকে একটা কাজ করার সুযোগ দিবে। যদি সুযোগ পান তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, সুযোগ পেলে আমি অবশ্যই আমাদের এই সারা বাংলাদেশে যে কমিউনিটিটা আছে, থার্ড জেন্ডার এবং অবহেলিত বঞ্চিত যারা নারী আছে এবং পথ শিশু আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কোরবানি ঈদে গরু দিয়েছিল, তারপরে আমাকে ব্যক্তিগতভাবে উনি কাজগুলো করছেন। হ্যাঁ, করছি। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আপনি কেন মনোনয়ন ফর্ম কিনেছেন? যদি সরাসরি এই প্রশ্নটি করে কি বলবেন? আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি বলবো যে আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেন, যেমন বাল্যবিবাহ বন্ধ করা, ওদের পড়াশোনা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে। তো আমি বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এবং জেলা মহিলা আওয়ামী লীগের বনপরিবেশ সম্পাদক। তো আমি বলবো যে আমাদের যে পিছিয়ে পড়া নারীগুলো আছে, আমরা যাতে তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারি। এবং আমি তৃণমূলের রাজনীতির সাথে জড়িত, তো আমি আপনার জায়গাটা ধরতে পেরেছি। যেমনটা শুনছিলেন যে প্রত্যেকেই তার নিজস্ব জায়গা থেকে, অর্থাৎ যে যেখানে আছেন, যে কাজটি করছেন, সেই কাজটি থেকে এরই মধ্যে তারা জনসেবামূলক কাজ করছেন, কিন্তু তারা চান যে একটি নির্দিষ্ট আসনে, অর্থাৎ দায়িত্বশীল জায়গায় বসে সেই কাজটি করতে এবং অগ্রসর বাংলাদেশকে আরও অগ্রসর করতে তারাও অংশ হতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ ধানমন্ডি 3-এর প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে। ধন্যবাদ পান্থ। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশ নিচ্ছে। তবে জাতীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। আফরোজা হাসির রিপোর্ট। জাতীয় সংসদে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে 1টি করে আসন পাবে। এরই মধ্যে এই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি। যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে বলছে জাতীয় পার্টি। 4 জনের মতো সংসদ সদস্য আমরা সংরক্ষিত আসনে, মহিলা সংরক্ষিত আসনে পাওয়ার কথা। একটি কমিটি গঠিত হবে এবং সেই কমিটিতে
আমরা বসে একটা নীতিমালা ঠিক করব কার বেসিসে এই সিলেকশনটা করা হবে, অথবা চেয়ারম্যান সাহেব হয়তো কিছু গাইডলাইন দিয়ে দিতে পারেন। তো তার প্রেক্ষিতে আমরা ক্যান্ডিডেটদের সঙ্গে বা ওনাদের বায়োডাটা দেখে বা ওনাদের সঙ্গে সাক্ষাৎকার করে যে কোনো প্রকারই হোক আমরা ওই ক্রাইটেরিয়া মোতাবেক 4 জন বা আর কয়েকজন বেশিও সিলেক্ট করতে পারি, যেটা মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা উপস্থাপন করব। সংরক্ষিত আসনে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কাকে দিব কাকে দিব না, এটা যদি ওনারা নিজেরা নির্বাচিত হয়ে আসতেন এলাকা থেকে, তাহলে আমাদের মাননীয় চেয়ারম্যান কিংবা প্রেসিডিয়াম সভা করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হতো না। এটা আসলে অনেক সংখ্যায় কম, কিন্তু নারীরা তার থেকে অনেক বেশি, আমাদের জাতীয় পার্টিতে নারীদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের সংসদে যারা আসবে তাদের একটা কোয়ালিফিকেশন, একটা মিনিমাম কোয়ালিফিকেশন তো থাকা উচিত। অন্যান্য দলের মধ্যে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ওয়ার্কার্স পার্টি ও নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে বিভিন্ন অভিযোগ এনে এর প্রতিবাদে একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের শপথ না নেয়ার পাশাপাশি সংরক্ষিত নারী আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আমরা শপথ নিচ্ছি না, আমরা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি। সেখানে আমরা এখন সেই প্রত্যাখ্যান করার পরে তো আমরা নারী সংরক্ষিত আসনে কোনো রকম চিন্তাভাবনা আমাদের মধ্যে এখনো আসে নাই এবং চিন্তাভাবনা করছিও না। আর ওই একটার জন্য আমরা এত কিছু লালায়িত না। আগামী 17 ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনে ভরাডুবির কারণে এখন মুখ রক্ষা করতে জাতীয় সংলাপের কথা বলছে বিএনপি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি বলেন, বিএনপির ঐক্যে এখন ভাঙনের সুর। তাদের নেতা বিদেশে চলে যাচ্ছেন বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির অংশ না নেওয়ায় ভাঙনের বিষয়টি স্পষ্ট করে তোলে। জাতীয় সংলাপের নামে এটি একটি রাজনৈতিক ড্রামা ছাড়া অন্য কোনো কিছু নয়। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু না। আবার ওনাদের শীর্ষ নেতা নাকি বিদেশ চলে যাচ্ছেন, কালকে মিটিং করলো, সেখানে বিএনপির কেউ যায় নাই। সংলাপ শুরু করার সিদ্ধান্তের মধ্যে সবাই নাই। তৃণমূল থেকে সুপারিশ পাওয়ারাই এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আওয়ামী লীগ নেতারা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ না নিয়ে দলীয়ভাবে অংশ নেবে আওয়ামী লীগ। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং মার্চে শুরু হবে 5 ধাপে ভোট গ্রহণ। জাতীয় নির্বাচনে হেরে যাওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহে ভাটা পড়লেও উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে। যেখানে জাতীয় নির্বাচনে আমরা এরকম বিপুল পরিমাণ একটা জয়যুক্ত করে সরকার গঠন করেছি, এতে বোঝা যায় যে উপজেলা নির্বাচনে আমাদের বিজয়টা কিরকম হতে পারে। সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরা উপজেলায় প্রার্থী হতে চাইছেন। পুরনো প্রার্থীদের সঙ্গে থাকছে নতুন অনেক মুখও। প্রার্থী বাছাইয়ের বেশ কিছু মাপকাঠি যোগ করেছে আওয়ামী লীগ। মাপকাঠিগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামী লীগ সভাপতির স্বাক্ষর ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না, এমন সম্ভাব্য 3 প্রার্থীর নাম সংশ্লিষ্ট উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো হবে। মনোনয়ন বোর্ড সেখান থেকে একজনকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেতে কমপক্ষে 12 বছর আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে। দলের জন্য যারা ত্যাগী, পরিশ্রমী, নেতৃত্বের প্রতি আনুগত্য, দলের প্রতি আনুগত্য এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদের ত্যাগ তিতিক্ষা আছে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবে। দলীয় প্রতীক নৌকা নিয়ে কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। এবারে ইউসিবি বিপিএল 2019 প্রসঙ্গ। ইউসিবি বিপিএল 6-এ চলছে ঢাকা ডায়নামাইটস ও হোস্ট সিলেট সিক্সার্সের ম্যাচ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে সিলেট সিক্সার্স। সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করছেন ডেভিড ওয়ার্নার। ঢাকা ডায়নামাইটস ও সিলেট দু দলের প্রথম একাদশে এসেছে বেশ কটি পরিবর্তন। সিক্সার্সের ইনিংসের সূচনা করতে লিটন দাসের সঙ্গে নেমেছেন অলরাউন্ডার সাব্বির রহমান।
ছুটির দিন বিপিএল দেখতে স্টেডিয়ামমুখী হচ্ছেন সিলেটের দর্শক। তবে আসরে একাধিক লো স্কোরিং ম্যাচ বিপিএল নিয়ে তাদের আগ্রহ অনেকটাই কমিয়ে দিয়েছে। আজ স্বাগতিক দলের খেলা থাকায় এই গ্যালারি কিছুটা ভরেছে। এ মুহূর্তে সিলেট স্টেডিয়ামে আছেন সাদি মাহমুদ, সেখানকার চিত্র করতে যাচ্ছি। প্রশ্ন, সাদি, খেলার এখন কি অবস্থা? গ্যালারির পরিস্থিতি সহ বিস্তারিত আমাদের জানান। জি সোহেল, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু সিলেট পর্বের আজ চতুর্থ দিন। গতকাল সিলেটে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। গতকাল খেলোয়াড়দের জন্য কিন্তু রেস্ট দিয়েছিল, কিন্তু তারপরও প্রত্যেক দলের খেলোয়াড়রা কিন্তু মাঠে অনুশীলন করেছে। আর আজকের দিনের প্রথম ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স এবং ঢাকা ডায়নামাইটস, এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শক সমর্থকদের চাপ কিন্তু অনেক বেশি, কারণ আজকের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট এবং ঢাকা। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 3 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। দর্শক সমর্থকদের কিন্তু অনেক চাপ বেশি। আমার সাথে কিছু দর্শক সমর্থক আছে, তো তাদের সাথে একটু কথা বলছি তো তারা কি মনে করছে। তো আপনার দল তো গত ম্যাচে রংপুরকে হারিয়ে দিয়েছে, তো আজকে ঢাকার সাথে গেলে কি মনে হচ্ছে? আমরা আশা করি আমাদের সিলেট আজকেও ঢাকার সাথে জয়ী হবে। আমাদের একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ডেভিড ওয়ার্নার সাহেব দুর্ঘটনাবশত আমাদের মাঝে নেই, কিন্তু নিউজিল্যান্ড থেকে আজকে আরো 2 জন প্লেয়ার আসছে। আশা করি আমরা আজকেও জিতবো এবং সিলেটবাসী আমরা এই কাপটা আমরা নিতে পারবো, এটা আমরা আশা করি। সোহেল, আসলে আপনি শুনতেই পাচ্ছিলেন সিলেটবাসীও কিন্তু, বা যারা সিলেটের সাপোর্টার তারা কিন্তু খুব করে চাইছেন যে আজকের ম্যাচটিও তারা ঢাকার সাথে আসলে জয়লাভ করবে। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রংপুর রাইডার্সের সাথে কিন্তু এরই মধ্যে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটিং সেন্সেশন এবি ডি ভিলিয়ার্স। গতকাল তিনি সিলেটে পৌঁছেছেন এবং আজকে তিনি রংপুর রাইডার্সের সাথে মাঠে অনুশীলনও করেছেন। তো সে সময় সংবাদ মাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে তার দল রংপুরে অনেক বড় বড় স্টার রয়েছে, অনেক বিগ নেম রয়েছে, কিন্তু তারপরও তার দল পয়েন্ট টেবিলের কিছুটা নিচের দিকে। তো তিনি যেটা আশা করেছেন যে খুব দ্রুতই তিনি তার দল কাম ব্যাক করবেন এবং তারা আসলে পরের রাউন্ডের জন্যই কিন্তু আসলে তারা মাঠে নামবেন। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে টাইগার কোচ স্টিভ রোস যিনি আছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এবারের বিপিএল অনেক বেশি এক্সাইটিং হচ্ছে। তিনি খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করছেন, তিনি সব দিকে খেয়াল রাখছেন। তো তিনি যেটা আশা করছেন যে ঢাকা রাউন্ডে গিয়ে কিন্তু বিপিএল আরও বেশি জমে উঠবে। তো সোহেল, এই ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদি মাহমুদ। ইউসিবি বিপিএল সিজন 6-এ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রয়েছে আরও একটি ম্যাচ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় খুলনা টাইটান্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সিলেট পর্বে সিজন 6-এর প্রথম জয় পাওয়া খুলনার লক্ষ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে আজ দেখা যেতে পারে টাইটান্সের প্রথম একাদশে। পয়েন্ট টেবিলের 2-এ থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টার্গেট আজকের ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে আসা। ইমপ্রেস এভিয়েশনের বহরে আরও একটি সর্বাধুনিক হেলিকপ্টার যুক্ত হলো। সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ারক্রাফট তৈরি প্রতিষ্ঠান ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সর্বাধুনিক এই হেলিকপ্টার দেশের ভেতর ভ্রমণ, রোগী পরিবহন সহ যে কোনো প্রয়োজনে অত্যন্ত নিরাপদে যাত্রীদের চাহিদা পূরণ করবে। চকর মালিতার রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে পৌঁছায় ইমপ্রেস এভিয়েশনের নতুন হেলিকপ্টার EC-130T2। হেলিকপ্টার হ্যাঙ্গারে এসে পৌঁছালে সিভিল এভিয়েশনের কর্মকর্তা সহ ইমপ্রেস এভিয়েশনের সবাই স্বাগত জানান। হেলিকপ্টারের পাইলট নিউজিল্যান্ডের নাগরিক ডেভ পিল বলেছেন, সর্বাধুনিক এই হেলিকপ্টার রাস্তার রাজা মার্সিডিজ বেঞ্জের চেয়ে অনেক বেশি আরামদায়ক এবং নিরাপদ। Anti-vibration system under the floors, because these helicopters used to be a little bit more, have a shake on them, and now they put this new system on which makes it absolutely smooth as anything. And in particular, this helicopter, I've flown the very first one of these in Australasia and Asia when they came out. বাংলাদেশি পাইলটও জানালেন নতুন এই হেলিকপ্টারের আরও সুযোগ সুবিধার কথা। EC-130 হেলিকপ্টার এই মুহূর্তে অন্যতম আধুনিক একটি হেলিকপ্টার এবং আমাদের দেশের কমার্শিয়াল এভিয়েশনের যে ছোট সেক্টর, এইটাতে এই হেলিকপ্টার সামনের দিনগুলোতে হয়তো আরও বেশি ভূমিকা রাখবে। এটিএল এভিয়েশনের তত্ত্বাবধানে পরিচালিত ইমপ্রেস এভিয়েশনের নতুন হেলিকপ্টারটির সেবা পাওয়া যাবে খুব শিগগিরই। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
নতুন বছরেও সিনেমা প্রেমীদের জন্য চমক নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার একাধিক সিনেমা। এবছর কাজের পরিমাণ কিছুটা কমিয়ে দিলেও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরেকটি সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন জয়া। জাকিয়া আক্তারের রিপোর্ট। দুই বাংলাতেই আলোচিত নাম জয়া আহসান। গেল বছরের শুরুতে জয়ার পুত্র সিনেমাটি প্রশংসিত হয় দর্শক মহলে। আমি ওদেরকে যতই মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখি না কেন, ওরা সারাক্ষণ ওদের সত্যিকার মাকেই খোঁজে। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা জয়া দেবী নিয়েও বাজিমাত করে সিনে পর্দায়। কলকাতায় ছিল জয়ার রাজত্ব। ক্রিস ক্রস ও সৃজিত মুখার্জির এক যে ছিল রাজায়, তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই। আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? আমি নীলু, চিনতে পেরেছেন? মৃত মানুষ পায়জামা খুলবে কিভাবে? নতুন বছরের শুরুতে কলকাতায় মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিজয়া। এটি ব্যবসা সফল বিসর্জনের সিকুয়াল। আরে তুমি ইন্ডিয়ায় লয়ে যাও। বাবাই কইতো এই জন্মের ঋণ নাকি মানুষে এই জন্মে শোধ করে যায়, পরের জন্মের জন্য কিচ্ছু তোলা থাকে না। আলোচিত ও জনপ্রিয় এই তারকা কথা বললেন নতুন পরিকল্পনা নিয়ে। এই ফেব্রুয়ারির 1-2 তারিখ থেকেই আরেকটি ছবি শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি এগুলোই, আর সামনে আরও কিছু আছে পাইপলাইনে। আমি তো আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেকেন্ড একটি ভেঞ্চার, যেটি খুব তাড়াতাড়ি হয়তো শুটিং শুরু হবে, সেগুলো স্ক্রিপ্ট লেভেলের কাজ চলছে। এখনও অনেকগুলো ছবি আমার আছে, এখনও আছে যেগুলো সামনে আসবে বলে আমি জানি। এরকম কিছু পেয়ারা সুবাস আছে, বিউটি সার্কাস নামে একটি ছবি। জয়া বলেন, দুই বাংলাতেই কাহিনী নির্ভর বাণিজ্যিক সিনেমা ছাড়া দর্শককে হলে আনা বেশ কঠিন। এই বছর আরো কাজ কমিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য খুব হেক্টিক হয়ে যায় আসলে বাংলাদেশ। ইটস স্ট্রেসফুল। এটা আসলে আমার কোয়ালিটির দিক থেকে যেন নষ্ট না হয়, আর আমি অনেক কাজ একসাথে করতে পারি না। নিজের প্রযোজনায় এবছর আরও একটি সিনেমার স্বপ্ন দেখছেন তিনি। তবে বছরে একটি বা দুটির বেশি কাজ করা ঠিক নয় বলেও মনে করছেন জয়া আহসান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাণিজ্য মেলার 10ম দিন আজ, একই সঙ্গে দ্বিতীয় শুক্রবার। ছুটির দিনটিতে মেলায় উপস্থিত দর্শনার্থীদের ভিড় বাড়ছে ক্রমাগত। বাণিজ্য মেলায় আছেন শৌমিক আহমেদ, যাচ্ছি তার কাছে। শৌমিক, মেলার আজ দ্বিতীয় শুক্রবার, ছুটির দিন, মেলার পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানান। আমি সকাল থেকে মেলায় অবস্থান করছি এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, আপনি যেমনটি বলছেন, আজ 10ম দিন এবং এই 10 দিনের মধ্যে আজকে দ্বিতীয়বার শুক্রবার পড়েছে। তো আমি আছি বাণিজ্য মেলার 1 নম্বর গেটে, যেটা মূল ফটক। এখান দিয়ে আমার পেছনে মানুষ প্রবেশ করছে বাণিজ্য মেলায়। সকাল থেকেই আসলে ব্যাপক মানুষ বাণিজ্য মেলায় এসেছে। গত শুক্রবারেও আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে মেলায় প্রচণ্ড রকমের ভিড় হয়েছিল, সারাদিনই মেলায় কেনাকাটা হয়েছে। আজও মেলা থেকে মানুষজন বের হয়ে যাচ্ছে যে পরিমাণ, আবার ঠিক তার চেয়ে বেশি পরিমাণ মেলায় মানুষ প্রবেশ করছে এবং পরিবার পরিজন নিয়ে মেলায় এসেছে মানুষ। এবং আজকে একটা জিনিস লক্ষণীয় যে সবাই কিন্তু কেউ না কেউ যারা বেরিয়ে যাচ্ছে তাদের প্রত্যেককেই দেখছি যে কিছু না কিছু তারা কিনে নিয়ে যাচ্ছেন, হাতে ব্যাগ ভর্তি করে তারা বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু মেলায় এসেছেন। বন্ধুবান্ধব নিয়ে অনেকে দল বেঁধে মেলায় এসেছেন। এবং স্টলগুলোর কথা যদি বলি একটু, যে প্রতিদিনই বিভিন্ন নতুন নতুন পণ্য কিন্তু মেলায় নিয়ে আসছে দেশি বিদেশি ব্র্যান্ডগুলো। এবং মেলায় এবার হকার নেই বললে চলে। আমি দু একটি পানি বিক্রেতাকে ভিতরে প্রবেশ করতে দেখেছি, এছাড়া মেলায় কোনো হকারদের কোনো ঝামেলা নেই। এবং শুক্রবার বিকেলের দিকে যে ভিড়টা বাড়তে থাকে, সন্ধ্যায় আরও তীব্রতর হয়। আমরা যেটা ধারণা করছি যে সন্ধ্যায় এই মানুষ সমাগম, লোক সমাগম কিন্তু আরও অনেক বেশি বাড়বে। মেলা কেন্দ্রিক একটা যানজট কিন্তু এই শেরেবাংলা নগরে সবসময়ই থাকে, প্রতি বছরই থাকে। এবছর মেলাটিকে মোটামুটি পরিচ্ছন্নই বলতে হবে। বাইরে খুব বেশি যানজট নেই, পার্কিং নিয়ে একটু সামান্য যানজট আছে। মেলার, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জনপ্রিয়তার বিষয়ে একটু বলতে হয়। আমরা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা অনেকেই আমাদের জানিয়েছেন যে তারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে
প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছেন শুধুমাত্র বাণিজ্য মেলার জন্য, ঢাকায় কেনাকাটার জন্য। এবং ঢাকায় তারা অনেকের সাথে কথা বলেছে যে তারা ঢাকায় বিভিন্ন হোটেলে অবস্থান করছেন শুধুমাত্র বাণিজ্য মেলায় একটু ঘুরে দেখার জন্য কিংবা কিছু কেনাকাটার জন্য। তো এভাবে আসলে বাণিজ্য মেলাটা সারা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তো সোহেল, এই ছিল শুক্রবারের বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে টইটুম্বুর মেলা হয়েছে। আয়োজনে ছিল গান, নাচ, ছড়া, কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো, বই কেনা, লেখক আড্ডা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজনদের স্মৃতিচারণ, মূকাভিনয় পুরস্কার এবং র্যাফেল ড্র। অনুষ্ঠানে ছিলেন টইটুম্বুর উপদেষ্টা চিত্রশিল্পী সাবিয়াল আলম, সাহিত্যিক মনসুর মৌসা, লেখিকা লিলি হক, সাংবাদিক হাসানুল হক, টইটুম্বুর সম্পাদক নওশবা সাবি কবিতা এবং অন্যরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কুমিল্লার বিবির বাজার এলাকায় আখ থেকে তৈরি হচ্ছে নির্ভেজাল গুড়। সুস্বাদু এই গুড় বাজারে নেওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে উৎপাদন স্থলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগাড়ে কাজ করছেন গুড় তৈরির কারিগররা। আবুল কাশেম হৃদয়ের রিপোর্ট। কুমিল্লা শহরতলির ভারত সীমান্তের কাছে বিবির বাজার সংলগ্ন জমিতে আখ চাষের মাধ্যমে তৈরি হচ্ছে নির্ভেজাল গুড়। প্রায় ৩০ বছর ধরে বাপদাদার এই ঐতিহ্য ধরে রেখেছেন ওই এলাকার গুড় কারিগররা। জমি থেকে আখ কেটে মেশিনের সাহায্যে তৈরি করা হয় গুড়। এটা এখানে গুড় তৈরি হয় মনে করেন একদম অরিজিনাল। এখানে কোনো চিনি মিক্স নাই, কোনো ময়দা মিক্স নাই, এখানে কোনো মেডিসিন দ্বারাই কোনো জিনিস তৈরি হয় না। বিগত 10 বছর ধরে মিঠাইটা বানাই। এখানে মিঠাই, অরিজিনাল মিঠাই পাওয়া যায়। এখানে আমরা খুব আনন্দের সহকারে কাজ করছি। ভরা মৌসুমে নির্ভেজাল গুড়ের বাড়তি চাহিদা থাকায় প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। দূর দূরান্ত থেকে আসা অনেকেই চাহিদা মতো গুড় কিনে নিয়ে যাচ্ছেন। মিঠাইয়ের প্রচুর পরিমাণ চাহিদা, যে কারণে আমাদের সারাদিন কষ্ট করা লাগে। এখানে প্রচুর পরিমাণ মিঠাই বিক্রি হয়। সারাদিন এখানে কুশল কাটি, এখানে মিঠাই খুব চাহিদা হয়, ওজন্য সারাদিন কুশল কেটে এখানে আনতে হয়। এখান দিয়ে ওরা রস করে ওখানে মিঠাই বানায়। চতুর্দিকের মানুষ আসতেছে, আইসা এই যে গুড়টা সবাই আনন্দ করে নিতেছে, অরিজিনাল গুড়টা আমরা পাইতেছি না। আমি এই পর্যন্ত এই যে মনে করেন 40 মণ গুড় চালাইছি, আরও জায়গা রয়ে গেছে আপনার প্রায় 8 ঘন্টা জায়গা রয়ে গেছে চিপরে ভাই। এই অঞ্চলে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 100 টাকা পাইকারি দরে। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যানের দুরান্ত ও চঞ্চল চিত্রা হরিণগুলো ক্রমশ ঝিমিয়ে পড়ছে। অর্ধাহারে অনাহারে পুষ্টিহীনতায় ভুগছে হরিণগুলো। কয়েকটি হরিণ কঙ্কালসার হয়ে পড়েছে। শীতে হরিণগুলো মারাও যেতে পারে বলে আশঙ্কা করছেন প্রাণীবিদরা। আরমান হোসেন বক্তের তোলা ভিডিও চিত্রে শাহ আলম শাহের রিপোর্ট। দর্শনার্থী দেখলেই ছুটে আসে হরিণগুলো। খাঁচার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে করুণ দৃষ্টিতে খাবার চায়। 1991 সালে মাত্র 6টি হরিণ নিয়ে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে 48টি চিত্রা হরিণ রয়েছে। এর মধ্যে 12টি মা হরিণের গর্ভে বাচ্চা। আকর্ষণীয় হরিণগুলোর খাঁচার সামনেই ভিড় বেশি থাকে দর্শনার্থীর, অথচ হরিণগুলোর মধ্যে নেই স্বাভাবিক প্রাণচাঞ্চল্য। রামসাগরটা অনেক সুন্দর, কিন্তু এখানকার হরিণগুলো যত্ন নেওয়া হচ্ছে না তেমন। এগুলো যত্ন নিলে আরো বেশি বেটার হবে। হ্যাঁ, ঢাকা থেকে আসছি হরিণগুলো দেখার জন্য। আসলে বনে গিয়ে তো দেখা হয় না, তো এখানে এসে দেখার সুযোগ হচ্ছে, ভালো লাগছে। দিনাজপুরের মতো একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ একটা তৈরি করা হয়েছে। এই হরিণগুলি আরো সংরক্ষণ এবং তত্ত্বাবধান বাড়িয়ে দেওয়া উচিত। হরিণগুলো অর্ধাহারে অনাহারে পুষ্টিহীনতায় ভুগছে, ক্রমশ ঝিমিয়ে পড়ছে। এ নিয়ে উদ্বিগ্ন এই প্রাণীবিদ। খাদ্যের ব্যাপারে খুব একটা অবহেলা করা হয়। এই প্রাণীগুলি সুস্থ নাই, ঠিক মতো নাই। তাদের দেখাশোনার যে দায়িত্বে যারা নিয়োজিত আছে তাদের অবহেলার কারণেই সম্ভবত। কারণ ওদের জন্য বরাদ্দ হয়তো ঠিকই আছে, কিন্তু সেই বরাদ্দটুকু আমাদের এই হরিণরা পায়, সেই দিকে যথেষ্ট নজর দেওয়া উচিত। রামসাগর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ কম থাকায় শুধু হরিণই নয়, নীলগাই, অজগর, বানর সহ চিড়িয়াখানার সব প্রাণীগুলোরই অবস্থা করুন। এইগুলো দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় এবং অত্যন্ত সুন্দর একটি প্রাণী এই চিত্র হরিণ
আমাদের পর্যটক এবং দর্শনার্থীদের হৃদয় কেড়ে নেয়। রামসাগর দিঘিতে শাপলা চাষ বন্ধ থাকায় চিত্রা হরিণের খাবার সংকট আরো বেড়েছে। বনের প্রাণীকুল রক্ষায় জাতীয় উদ্যান রামসাগর দিঘিতে এই হরিণগুলো রক্ষণাবেক্ষণ এবং এই হরিণের বংশ বিস্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো দৃষ্টি দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন প্রাণীবিদরা। দিনাজপুরের রামসাগর দিঘি জাতীয় উদ্যান থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে খেলার খবর।